মানে ক্রোনোলজিতে ফেললে মিরাক্কেল তারপরে থিয়েটার নয়, মিরাক্কেলটা অ্যাক্সিডেন্টাল। ক্ষেত্রে আমি প্রচুর বড় বড় সিনেমার অভিনেতাদের দেখেছি যারা স্টেজে দাঁড়ানোর পর পা দুটো সোজা করে দাঁড়াতে পারছেন। আমি খুব একটা বদার্ড নই, সত্যি বলছি শুভম, আমি একদম বদার্ড নই। তার কারণ হচ্ছে, এবং যারা খুব স্মার্টলি অ্যাভয়েড করে যান যে আমি হুম। আপলিটিক্যাল, সেটাও একটা পক্ষ, এবং সেটাও খুব বড় পলিটিক্স, এবং সেটা আমি মনে করি প্রায় কূটনীতি, রাজনীতি নয় আর কি। তার জন্য যদি আমি কাজ না পাই, আমার দুঃখ করব না। আমি কোনোদিন কোনো ভিডিওতে এসে বা কোনো জায়গায় আফসোস করব না আমি সিপিএম বলে কাজ পাই। তার জন্য যদি আমাকে কেউ কাজ না দেয়, আমি বদার্ড নই। যারা স্বপ্ন দেখে ফেলেছে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায় এবং নার্স হতে চায়, তারা রাজারহাট অঞ্চলের থেকে 10 মিনিট দূরত্বে থাকে, কিন্তু দুবেলা টাইম করে জল আসে। মানে বড় মুখ বলতে, বড় মুখ নিলে সিনেমা হিট হয়, কোথায় লেখা আছে? হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমাদের সঙ্গে আছেন একজন স্পেশাল গেস্ট, যাকে আপনারা কখনো দেখেছেন মিরাক্কেলের মঞ্চে, কখনো বা থিয়েটারের মঞ্চে, বা কখনো ডাইরেক্টরের সিটে। আমার সঙ্গে আছে সৌরভ পালোধি। সৌরভ দা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রথমে বলো, কেমন আছো সৌরভ দা? এই মিলিয়ে মিশে ভালোই আছি। একটু এই 16 তারিখে তোমার মুভি আহ, রিলিজ করছে অঙ্ক কি কঠিন। এত ব্যস্ততার মধ্যেও যে তুমি সময় দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। না না, আমি তো চাই আর তোমাদের মাধ্যমে আরো বেশি বেশি করে লোকজন দেখুক। একদমই তাই। এবার সৌরভ দা, প্রথমে যেটা তোমাকে আমি একটুখানি জানতে চাইবো, প্রথমে মিরাক্কেল, তারপরে থিয়েটার, এবং তারপর এখন সিনেমা ডাইরেকশন, এবং তুমি সিনেমা লেখো। এই যে পুরো জার্নিটা, এই জার্নিটাকে তুমি যদি একটুখানি বলো অল্প করে, তাহলে তুমি কিভাবে ডেসক্রাইব করবে তোমার এই জার্নিটাকে? না, আমি জার্নিটাকে খুব একটা ক্রোনোলজিতে ফেলতে চাই না, কারণ মানে ক্রোনোলজিতে ফেললে মিরাক্কেল তারপরে থিয়েটার নয়, মিরাক্কেলটা অ্যাক্সিডেন্টাল। মানে থিয়েটারটা বহু পুরনো, এবং যেহেতু থিয়েটার খুবই মাইনরিটি আর্ট, তাই লোকজন দেখে কম, জানে কম, বা মানে স্বাভাবিকভাবে দর্শক সংখ্যা হুম। কম। রিচ আর্ট, দর্শক সংখ্যা কম। মাইনরিটি আর্ট। মানে দর্শক সংখ্যা কম, মানে আমি বলছি টেলিভিশন বা ফিল্মের তুলনায় দর্শক সংখ্যা কম। থিয়েটারের তুলনায়, পুরোনো থিয়েটারের তুলনায় এখনকার থিয়েটারের দর্শক অনেক বেড়েছে, আমি সেটা জানি। কিন্তু আমি ক্রোনোলজিতে ফেলবো না। তবে আমার এই ফিল্ডে আসাটা একটু অ্যাক্সিডেন্টালি, কারণ আমি এই এই ফিল্ডে পড়াশোনা করিনি, মানে পুঁথিগত বিদ্যা যাকে বলে, আচ্ছা। সেরকম আমার কোনো পড়াশোনা নেই। আমার পুরোটাই বন্ধু বান্ধব মাধ্যমে বইপত্র পাওয়া, যারা বন্ধুরা আহ রবীন্দ্রভারতীতে নাটক নিয়ে পড়েছে, বা এসআরএফটিআই তে পড়াশোনা করছে, বা অন্যান্য জায়গায়, তাদের সব সিলেবাসগত ভাবে সবই পড়ার সুযোগ পেয়েছি, কিন্তু ডিগ্রি টিগ্রি নেই। আমি একদম কমার্সের ছাত্র, মানে অঙ্কের ছাত্র, অঙ্ক কি কঠিন করছি। আহ, তো সাবজেক্টটা মিলে গেছে কোথাও একটা। সেই আর কি, হ্যাঁ, সাবজেক্টটা মিলে গেছে, এবং থিয়েটারটা আমার পুরনো, ওটা আমার মূল অস্ত্র আর কি। মানে আমার কাছে মূল প্রায়োরিটি থিয়েটার সবকিছুর ঊর্ধ্বে। তবে আহ, গল্প বলতে ভালোবাসি, সেটা থিয়েটারের মাধ্যমে হোক, সিনেমার মাধ্যমে হোক। আমি গল্প বলতে চাই, নিজের লেখা নিজে পোট্রে করতে চাই, মানে নিজে দেখাতে চাই, মানে নিজের লেখা নিজে বানাবো আর কি। মানে সেটা থিয়েটারের ক্ষেত্রেও এবং ফিল্মের ক্ষেত্রেও সত্যি। তো খুব একটা ক্রোনোলজি সাজাবো না আমি, মানে আমার হয়তো সব ঠিক থাকলে মানে ছোটবেলা থেকে বাড়ির অর্থনীতি, এবং আমার একটি হাঁটুর চোট আছে, সেইটা যদি ঠিক থাকতো, আমি হয়তো ক্রিকেট খেলতাম আজীবন। মানে আমি ওটাই খেলতাম আর কি, শুধুমাত্র আচ্ছা। মানে ওটাই প্রফেশন করব বলে খেলতাম, মানে পাড়ার খেলা নয়, মানে সিএবি খেলা থেকে আরম্ভ করে মন দিয়ে খেলতাম আর কি। ডিস্ট্রিক্ট লেভেল বা ওই স্টেট লেভেলের যে, কিন্তু যেটা বলছো। কিন্তু ক্রিকেটটা খুবই মানে মধ্যবিত্ত বাড়ির খেলাই নয় আর কি, মানে সেটা হ্যাঁ, সম্ভবই হ্যাঁ, নয়। হ্যাঁ। মানে ইটস ভেরি এক্সপেন্সিভ। একটা 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 মধ্যবিত্ত বাবার পক্ষে একটা সংসার চালিয়ে সন্তানকে ক্রিকেট খেলানো কঠিন কাজ, সেটা সম্ভব নয়। এবং আমার চোটটাও সেটা সাপোর্ট করেনি, পারমিট করেনি। তো আচ্ছা, আচ্ছা। এবং আমার লেখালেখি করতে ভালো লাগতো, থিয়েটারটা আমি প্যারালালি করি, কারণ সেটা রাজনৈতিক পথনাটকের কারণেই আমি খুব ছোটবেলা থেকে ইনভলভড ইনটু স্ট্রিট থিয়েটার। মূলত পরে গিয়ে আমি স্টেজ থিয়েটার করেছি। আহ, এবং 11-12 কলেজ জীবন থেকে একটু এই লিটল ম্যাগাজিন বন্ধু বান্ধবরা করতো, সেখানে নিজের মতন করে লেখালেখি জমা দেওয়া, এই করতে করতে একটা সোর্সিং হয়ে যায় টু জি বাংলাস নানান রিয়েলিটি শোয়ে লেখার সুযোগ।
তো সেইখান থেকেই মিরাক্কেলে একটা অডিশন দেওয়ার ইচ্ছা হলো, সবাই বললো, দিয়েও দিলাম। তারপরে বহু নন ফিকশনস অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে বা পরবর্তীকালে ডিরেক্ট করেছি, বা পোস্ট প্রোডাকশন ডিরেক্টর হিসেবে, এবং থিয়েটারটা আমার প্যারালালি চলেছে। এবং আমি টেলিভিশন কাজ থেকে করি, এখনো টেলিভিশনের কাজ করি, কিন্তু একটু ব্রেক ফাঁকা রাখি, কারণ যাতে আমি নিজের মতন করে থিয়েটার বা ফিল্মটা করতে পারি। থিয়েটারটা। ওকে, এবার সৌরভ, এই যে তুমি বললে যে তুমি লিখতে ভালোবাসো এবং তোমার গল্পটা দর্শককে বলতে চাও তোমার মতো করে। একদম। এবার তুমি থিয়েটারের জন্য গল্প লিখছো, একদিকে সিনেমার জন্য গল্প লিখছো। এবার তুমি দুটো মিডিয়াম আলাদা, দুটো দর্শক আলাদা। এবার এই দুটো গল্প যখন তুমি লিখছো, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করো যে এই গল্পটা আমি থিয়েটারের জন্য, এই গল্পটা সিনেমার জন্য? কারণ যখন সিনেমার জন্য লিখছি, অডিয়েন্সের কথা মাথায় রেখে কিছু জিনিস অ্যাড করতে হয় বা লেস করতে হয়, যেই জিনিসগুলো করি মানে করতে হয়। তো সেই দুটো গল্পকে তুমি মানে ডিফারেন্স করো কি করবে, লেখার থট প্রসেসটা কি থাকে, যে এই গল্পটা থিয়েটারে, এটা সিনেমার? দেখো, আমি এটা মনে করি, যে কোনো গল্প থিয়েটারে সম্ভব, যে কোনো গল্প ফিল্মে সম্ভব। হ্যাঁ, কিন্তু সেটার লেখার ধরনটা কেমন হবে সেটা থিয়েটার বা ফিল্মের হ্যাঁ, ক্ষেত্রে আলাদা হয়ে যায়। মানে আমি যদি একটা এক্সাম্পল ধরি, ধরো আহ, ধরো আহ, ধরো কথার কথা বলছি আমি, আহ, আহ, মতি নন্দীর যদি কোনি গল্পটা ধরি, খুব বিখ্যাত বলে আমি ওটার উদাহরণ দিলাম আর কি। এবং সেটা একটা নাট্যরূপ হতে পারে, সেটা থিয়েটারে মানে ফিল্মের একটা স্ক্রিন প্লে হতে সিনেমায়। পারে। তো এবার সেইটা আমি কিসের জন্য করব? যদি থিয়েটারের জন্য করি, আমার নাট্যরূপের ধরনটা, থিয়েটার ডিজাইন, আমার যা শিক্ষা থিয়েটার ডিজাইনের, বা আমি যেমন ভাবে বানাতে ভালোবাসি সেরকম ভাবে আমি লিখবো। আর যদি ফিল্মের জন্য আমার যতটুকু স্বল্প জ্ঞান, তো সেইটার মতন করে আমি আহ ফিল্মটা লেখার বা স্ক্রিন প্লেটা লেখার চেষ্টা করব। মানে অনেক অনেক ফিল্ম, এই যে যেমন ধরো রিসেন্টলি সত্যি বলে সত্যি কিছু নেই, সৃজিত দার ছবিটা। হ্যাঁ, হ্যাঁ, এবং সেটা তো মানে সেটা সেটা থিয়েটার হয়েছে, সেটা ফিল্ম আগেও হ্যাঁ, হয়েছে, হলিউডে আবারও অলরেডি ফিল্ম মুভি হলো। হয়ে গেছে ওটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এবং এবং কলকাতায় কলকাতায় এখনো বর্তমানে নান্দিকারের 1 থেকে 12 বলে একটি নাটক খুবই জনপ্রিয়, সেটা হয়। তো দুটোর স্ক্রিন প্লে কমপ্লিটলি ডিফারেন্ট, মানে যে হুম, হুম, হুম। কিন্তু বেস প্লেটটা সেম, মানে আঁতুর ঘরটা সেম, লেখার ধরনটা পাল্টে যাচ্ছে। আমি এটা মনে করি, যে কোনো গল্পই থিয়েটারে সম্ভব, ফিল্মে সম্ভব, শুধু সেটার আহ, মানে ড্রামাটিক্যাল টেক্সট আর স্ক্রিন প্লে, এই দুটোর গ্রামার আলাদা, এই দুটো দুটোর মতন করে তৈরি হবে। আচ্ছা, আর এই সেম জিনিসটাই যদি তুমি ডাইরেকশনও দিচ্ছ থিয়েটারে, এবং তুমি ডাইরেকশন দিচ্ছ সিনেমা, দুটো ফর্ম আবার সেই আলাদা হয়ে গেল। এবং আলাদা যখনই আলাদা। মানে হ্যাঁ, যখন আমি থিয়েটারে করছি তখন অ্যাক্টরদেরকে যেভাবে হ্যান্ডেল করতে হয়, যে একটু মানে আমি যতটা জানি যে একটু গলা চড়িয়ে যাতে লাস্ট রো অব্দি আওয়াজটা পৌঁছায়, একটু মানে একটু বাড়িয়ে করা বা কিছু যেগুলো দেখতে হয়তো ভালো লাগে, যাতে পেছনের দর্শকও দেখতে পায়। এবং সিনেমায় সেই ডাইরেকশনটা আলাদা হয়ে যায়। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করো তুমি? মানে দুটো মানে ওই আবার সেমি প্রসেস দুটো কি থাকে? একটু একটু জাস্ট আমি মানে তোমার কথার সঙ্গে একটু ডিফার করব ইন দা সেন্স, মানে স্বাভাবিকভাবে, মানে আমরা যে প্রসেসে করি আর কি থিয়েটারের ক্ষেত্রে, যে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে ওই গলা চড়িয়ে বলার পক্ষে আমি নই থিয়েটারে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এবং কোথাও চড়িয়ে অভিনয় করার পক্ষেও আমি নই। আমি একদমই খুব রিয়েলিস্টিক প্যাটার্ন, যেখানে যেটা প্রয়োজনীয়, মানে সেই রকম প্যাটার্ন মেনটেন করারই চেষ্টা করি। আমরা থিয়েটারে একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি, গলা চড়িয়ে শব্দটার থেকে আমাদের কিছু পুরনো টিচাররা আমাদের ট্রেনিং দিত যে একটু জোরে কথা বলতে হয়। আসলে লাইনটা না এরকম নয়, লাইনটা হচ্ছে একটা দুটো স্কেল উঁচুতে কথা বলতে হয়, চিৎকার করতে হয় না। মানে আমি কানে কানে কথা বলেও লাস্ট রোতে শোনাতে পারি, যদি আমার স্কেলটা পারফেক্ট থাকে। এবং অবভিয়াসলি ডিপেন্ডস অন দি হলস অ্যাকস্টিক বা হলস মাইক্রোফোনিক সিস্টেম, সেটা ডিপেন্ড করছে। এবার খুব একটা বাজে অ্যাকোয়াস্টিক এবং বাজে মাইক্রোফোনিক সিস্টেম, সেরকম ফেসও আমাদের করতে হয়। একটা খুব রিয়েলিস্টিক ওয়েতে হয়তো আমি নাটক বানালাম, যেটা কলকাতার ভালো হলে শো করছি, যখন খুব রিয়েলিস্টিক স্কেল বাড়িয়ে অ্যাপ্রোচে সুন্দর, গেল জিনিসটা, হ্যাঁ। নর্মাল তুমি আমি এখন যেভাবে কথা বলছি এইভাবেই একটা একটা উঁচু স্কেলে হয়তো কথা বলছি। কিন্তু এই শোটা হয়তো করতে দুম করে কোনো একটা হলে আমরা চলে গেলাম, বা আমন্ত্রিত অভিনয়,
গিয়ে দেখলাম খুবই ম্যাসাকার অবস্থা সাউন্ডটা, তখন আমাদের একটু বাড়িয়ে নিতে হয়। সেটা ফর দ্য টাইম বিং পরিস্থিতি বুঝে বাড়িয়ে নিতে হয়, কিন্তু থিয়েটারে এখন সেইটা নয় যে ওই কিন্তু ওই এগিয়ে যে এসে তুমি জোরে একটা কথা বলো। থিঙ্কিং নিয়ে ভাবলে বা ওই রিয়েলিস্টিক জিনিসটা করলে তো তার এসেন্সটা কি মেনটেন হয়? মানে যখন তুমি অন্য জায়গায় গিয়ে দেখছো একদম বাজে অবস্থা, যেখানে না, আমাকে না, এটা সেই পারফর্ম সেই করতে গেলে, দিনটার জন্য হয়তো আমার মনটা শান্তি হলো না, বা আমাদের অ্যাক্টরদের আমি ওটাই মনটাও জিজ্ঞেস শান্তি করছি। হলো না, কিন্তু সেই দিনটা একটু কম্প্রোমাইজড হলো বই কি। কিন্তু সত্যি কথা বলতে তখন যে 700 লোক বা 1000 লোক হল ভর্তি করে দেখতে এসছে, আমার কর্তব্য, আমার থিয়েটারের ট্রেনিংই বলে যে তারা যেন শুনে ফেরে, তারা যেন না শুনতে পেয়ে ফেরত না যায়। তো সেটা আমার তখন রেসপন্সিবিলিটি যে তারা পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে এসছে, আই হ্যাভ টু মেক দেম হিয়ার। তো তাকে আমায় শোনাতে হবে, তো তার জন্য আমার আমার অ্যাক্টিং, আমার অ্যাস্থেটিক, আমার মেথডটা যদি একটু কম্প্রোমাইজড হয়, তাতে করে কিছু যায় আসে না, ওই দিনটার জন্য কিছু যায় আসে না। সেই মানুষগুলো তো নিয়ে ফেরত যাবে অ্যাটলিস্ট কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, এবং সেইটা যাদেরকে আমার কাছে দেখানো খুব ইম্পর্টেন্ট। তারা দেখতে পাচ্ছে, ওটা ইম্পর্টেন্ট, অনেক বেশি হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট। দুটো মিডিয়ামের অ্যাক্টিং আলাদা, এটা আমি খুবই বিশ্বাস করি, কিন্তু অ্যাক্টিং আলাদা মানে জোরে বলা বা একটু উঁচু অভিনয় করা এরকম আলাদা নয়। দেখো, আমি একটা খুব বেসিক এক্সাম্পল হচ্ছে থিয়েটারে একজন অ্যাক্টর যদি স্টেজে দাঁড়িয়ে থাকে, অডিয়েন্স ডিসাইড করে তার শরীরের কোন পার্টটা দেখবে। আর ফিল্মের ক্ষেত্রে ডিরেক্টর সিলেক্ট করে দেয় কোন পার্টটুকু আমি দর্শককে দেখাবো। তো অনেক কঠিন কাজ হয়ে যায় একটা থিয়েটার অ্যাক্টরের ক্ষেত্রে। আমি প্রচুর বড় বড় সিনেমার অভিনেতাদের দেখেছি যারা স্টেজে দাঁড়ানোর পর পা দুটো সোজা করে দাঁড়াতে পারছে না। এখন তো অনেকেই সিনেমা করতে করতে একটু থিয়েটার করলে ওই ভ্যালু পাওয়া যায়, একটা সোশ্যাল ভ্যালু, একটা আপলিফট হয় যে আমি থিয়েটারও করি। এই করতে গিয়ে অনেকেই করতে যান এবং ছড়ান আর কি, এবং থিয়েটারের এসেন্স নষ্ট হয় তাতে। প্রচুর ভালো ভালো থিয়েটার অ্যাক্টর যারা সারা জীবনের জন্য অপ্ট করেছেন আমি কোনোদিন ফিল্ম করব না, মানে আমরা তো 5-6 জনকে নিয়ে ডিসাইড করি যে থিয়েটার করে সিনেমা করছে, তারা এত বড় স্টার। 5-6 জন আমাদের কাছে এক্সাম্পল, কিন্তু 50,000-এর এক্সাম্পলটা মানুষের কাছে নেই যারা সারা জীবনের জন্য অপ্ট করেছেন যে আমরা শুধু থিয়েটার করব, ফিল্ম করব না। তাদের কাছে তাদের লজিক আছে, আমি সেটাই বিশ্বাসী নই যে আমি শুধু থিয়েটার করব, ফিল্ম করব না। কিন্তু যারা এটাই বিশ্বাসী, আমার তাদের প্রতি মানে প্রচন্ড রেসপেক্ট, এবং তারা আমার প্রচুর বন্ধু বান্ধব, স্থানীয় প্রচুর মানুষ। আমি আমার দলে এক্সাম্পল আছে, আমার থিয়েটার গ্রুপে এক্সাম্পল আছে, যারা আমি আমার কাজের জন্য অডিশনে বললে তারা হয়তো বলে যে না, আমি থিয়েটারটাই করবো দাদা। তো এটা এটা আমি তাদের প্রতি আমি খুব রেসপেক্টফুল আর কি। কিন্তু ওইটা আমার কাছে ডিফারেন্স, যে একটা জায়গায় অডিয়েন্স ডিসাইড করে তোমার কতটুকু লোকে দেখবে, আর একটা জায়গায় ডিরেক্টর ডিসাইড করে দেয় যে দর্শককে আমি এইটুকুই দেখাবো, মানে খুব স্বাভাবিকভাবে আমি একটা হাফ লাইট ক্রিয়েট করে শুধু এইটুকু পোর্শন আমি দেখালাম, এবং সেটাতে খুব একটা ছোট্ট কথা বললাম। চট করে না, অনেক সময় টেলিভিশনে বা ফিল্মের ক্ষেত্রে মনে হয় আহা কি ভালোই না অভিনয়টা করলো, হয়তো মানে তার হাত দুটো দেখা যাচ্ছে না বলে খুব সরল মনে হচ্ছে, বা খুব ইজিলি হাতে কিছু এলিমেন্ট দিয়ে, অনেক বড় বড় অ্যাক্টরকে ফিল্মে অনেক স্মার্ট সেন্সিবল ডিরেক্টররা হাতে কিছু এলিমেন্ট দিয়ে হাত দুটোকে ব্লক করে দেয়, যাতে ব্যাপারটা খুব ইজি হয়, স্মার্ট হয়, বা তার হাতের যে এই যে ফলস মুভমেন্ট গুলো ধরা না পড়ে। এটা থিয়েটারের স্কোপ নেই, থিয়েটার লুকোতে পারবে, থিয়েটারে লুকোনো যায় না, ফিল্মে লুকোনো যায়, দুটো ধরন লুকোনো যায়। আলাদা, দুটোই কঠিন, দুটোই ইকুয়ালি কঠিন। আমি কোনোটাকে ওই মানে ক্লাস 1 2 3 আর ক্লাস 10 11 12 এরকম ব্যাখ্যা করব না। দুটো দুটো ট্রেনিং আলাদা, দুটো দু রকমের সহজ এবং দু রকমের কঠিন। তো কঠিন। মানে স্বাভাবিক, যে ফুটবল খেলে সে বলে আমি ফুটবল খেলাটা সহজ, ক্রিকেট খেলাটা কঠিন, এবং ভাইসি ভার্সা, যে ক্রিকেট খেলে সে বলে ক্রিকেট খেলাটা সহজ, ব্যাপারটা একই। একদম, একদমই তাই। আচ্ছা সৌরভ দা, তোমাকে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন মানে পলিটিক্যাল জিনিস নিয়ে বক্তব্য রাখতে, এবং তুমি সেটা খুব ওপেনলি রাখো। এরকম না মানে বাকিদের মতো যে আমি লিখলাম, পরে আবার যেই দেখলাম একটু প্রবলেম হচ্ছে উড়িয়ে দিলাম পোস্টটা, বা আমি চাইছি না, একটু গা বাঁচিয়ে কথা বলার চেষ্টা করছি। তুমি সেটা করো না। আমি আমি যতদূর তোমাকে ফলো করেছি যে তুমি সক্রিয়ভাবেই মানে পলিটিক্যাল জিনিসগুলো নিয়ে কথা বলো, সেটা যে কোনো বিষয়। তো এই জিনিসটার জন্য তোমার থিয়েটারে বা তোমার সিনেমাতে কোনোদিন কোনো এফেক্ট পড়েছে? আমি খুব একটা বদার্ড নই, সত্যি বলছি শুভম, আমি একদম বদার্ড নই। তার কারণ হচ্ছে আমি মানে যেভাবে ধরো কথার কথা বলছি, আমি
মানে এটা তো আমার একটা পার্ট অফ লাইফ, মানে পার্ট মানে খুব ইম্পর্টেন্ট পার্ট, মানে আমি রাজনীতির বাইরে মানুষ নই, আমি মনেই করি না, কারণ আমি আহ, আমি রাজনৈতিক পক্ষ ছাড়া আমি বাঁচতে পারবো না। মানে আমি চাই আমি রাজনৈতিক পক্ষ নিয়ে বাঁচতে, এবং যারা খুব স্মার্টলি অ্যাভয়েড করে যান যে আমি হুম। আপলিটিক্যাল, সেটাও একটা পক্ষ, এবং সেটাও খুব বড় পলিটিক্স, এবং সেটা আমি মনে করি প্রায় কূটনীতি, রাজনীতি নয় আর কি। তো আমি কেন অ্যাভয়েড করব, মানে আমি আমি যদি আমি যদি পাবলিকলি বলি আমি আমি সিপিএম কে সমর্থন করি বা লেফট কে সমর্থন করি, বা কেউ যদি বলে আমি তৃণমূলকে সমর্থন করি বা বিজেপি কে সমর্থন করি, তার জন্য আমার কি হবে? আমি কাজ পাবো না পাবো, একঘরে হয়ে যাব, আমাকে কেউ ডাকবে না, আহ, তার জন্য যদি আমি কাজ না পাই আমার দুঃখ করব না, আমি কোনোদিন কোনো ভিডিওতে এসে বা কোনো জায়গায় আফসোস করব না আমি সিপিএম বলে কাজ পাই। তার জন্য যদি আমাকে কেউ কাজ না দেয় আমি বদার্ড নই, মানে আমি নিজের মতন করে কিছু একটা তো করে নেবই। মানে আমার কাজের গুণের জন্য যদি আমার কাজ পছন্দ হয় আমায় কাজ দেবেন। আমি হ্যাঁ। আর আপনাদের মনে যদি থাকে আমি সিপিএম কে সমর্থন করি বলে আমাকে কাজ দেবেন না, দেবেন না, মানে আমি কি করব? আমি তো হাতে পায়ে কারুর ধরবো না। তো আমি যেভাবে আহ, মানে খুব স্বাভাবিকভাবে ধরো আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, যে একটা স্টেটমেন্ট দিই, আমি ব্রাজিলকে, আমি ফুটবল ভালোবাসি, তাই আমি ব্রাজিলকে ঘেন্না করতে পারবো না যেহেতু ফুটবল ভালোবাসি। তাহলে মিথ্যে বলা হবে আর কি, তাহলে আমি ফুটবল ভালোবাসি না যদি ব্রাজিলকে ঘেন্না করি, কিন্তু আমি আর্জেন্টিনাকে সমর্থন করি। তো এটা বলতে তো আমার বাঁধছে না, কারণ এটা আমার না, একটা লাইফের চয়েস, এটা আমার একটা লাইফের টেস্ট হতেই পারে যে আমি আহ, আমি আমি উত্তম কুমারের চেয়ে গণতান্ত্রিক সৌমিত্র অধিকার এটা চট্টোপাধ্যায়, আমাদের যে। আমি উত্তম কুমারের চেয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমার বেশি ভালো লাগে। আমি কি করব, আমার বেশি ভালো লাগে। ঠিক। তো হ্যাঁ, আমার মৃণাল সেনকে ডিরেক্টর হিসেবে বাংলার সব থেকে বেশি ভালো লাগে। তো আমি কি করব, আমার বেশি ভালো লাগে। তো এটা যেমন আমার একটা চয়েস, তো সেইখানে দাঁড়িয়ে আহ আমি সিপিএম কে সমর্থন করি। তো এটা আমার চয়েস। তো আমার চয়েসের জন্য যদি আমি রিজেক্টেড হই, তো সমস্যা তার, আমার নয়। একদমই, একদমই তাই। এবার সৌরভ দা একটু অঙ্ক কি কঠিনে ফিরে আসি। এবার অঙ্ক কি কঠিনের এই যে বেসিক থিঙ্কিংটা, কারণ আমি দেখলাম যে তোমার এর আগে যে খোলামখুচি বলে সিরিজটা, এবং তারপরে এই যে অঙ্ক কি কঠিনের ট্রেলার, আজকে যখন সবাই ফ্যামিলি ড্রামা সিনেমা বানাচ্ছে, চার দেওয়ালের মধ্যে গল্প বলাটা, এবং সেটার জন্য একটা সেট অফ দর্শক অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের এখানে, যেটা হলে চালানো বা দর্শকের কাছে নিয়ে গিয়ে ফেলাটা খুব ইজি। সেখানে তুমি এরকম একটা সাবজেক্ট মানে কি নিয়ে, মানে কেন ভাবলে, এবং সেটা থট প্রসেসটা কি ছিল যে আমি এরকম একটা সময় এরকম একটা সাবজেক্ট দেখাবো? দেখো, ওই যে ওই শুরুতেই যেটা আলোচনা করলাম যে মানে থিয়েটারের ক্ষেত্রেও ফিল্মের ক্ষেত্রেও আমি সত্যিই চাই মানে যে কটা কাজ করার অপরচুনিটি পাবো, হয়তো খুব বেশি সুযোগ পাই যে তা নয়, বা আমি খুব হু হু করে প্রচুর কাজ করে ফেলতে পারি সেটাও আমার দুর্বলতা, আমি পারি না। প্রচুর দুম করে লিখে ফেলতে পারলাম আমার দ্বারা সম্ভব হয় না। আমার একটু মানে নিজের মুডের ওপর চলি আর কি। তো আমি লিখতে কখনো মানে হয় না, মানে সেটা কি, মানে কোনো ব্যাখ্যা নেই আমার কাছে, কিন্তু তো আমার ইচ্ছে, দেখো সবসময় আমি থিয়েটার করি, ফিল্ম করি, যেটাই করি সেটার যেন একটা কোনো সোশ্যাল কারণ থাকে। মানে আমি অহেতুক একটা আর্টকে আর্ট নিয়ে কাজ করব না যেটা আমার সোসাইটিকে কোনো হেল্প করবে না। তো সেইটা আমার সবসময় ইচ্ছা, মানে আমার কলামকুচির সময় যেটা ইচ্ছা ছিল যে এই যে সহাবস্থান, যদি একটা টার্মকে বলি, যে আমি নিজে আহ, একজন নাস্তিক মানুষ হতে পারি, কিন্তু আমার সামনের লোকটা, ধরো তুমি আমার সামনে, তুমি যদি একজন আস্তিক মানুষ হও, তুমি হয়তো পুজো আচ্চায় বিশ্বাসী, আমি যেন তোমাকে রেসপেক্ট করি, আমি যেন তোমাকে অগ্রাহ্য না করি। এবং একদম। আবার আমার পাশে যদি আরেকজন থাকে যে আমার থেকেও বড় নাস্তিক, তাকেও যেন আমি রেসপেক্ট করি, মানে আমি নিজেও রেসপেক্টটা তার থেকে, মানে যারা ধর্মে বিশ্বাসী বা প্রচন্ড ঠাকুর মানেন, আমার মা মানেন, বা আমার পরিবারের সবাই মানেন ইনফ্যাক্ট, তারাও যেন আমাকে সমান রেসপেক্টটা করে, যে এই যে সহাবস্থানটা, আমি এইটা মানে বৃহস্পতিবার দিন মা যখন পুজো করেন আমাকে যদি বুধবার দিন বলেন যে আসার সময় একটু ওই ফুলটা নিয়ে আসবি, আমি যেন না বলি না ওটা তোমার কাজ তুমি করো,
সেটা যেন আমি এনেছি, মানে এইটা আমার আহ, মানে আমি এরকম ভাবে বাঁচতে চাই যে সে তারও থাকার অধিকার আছে, আমারও থাকার অধিকার আছে, মানে আমরা থাকবো। সে যেন আমাকে জোর না করে যে না তোকে পুজো করতেই হবে, কেউ করে না, মানে সেটাও সেই রেসপেক্টটাও আমি পাই। তো এই যে সহাবস্থা, এটা আমার মনে হয়েছিল যে এইটা আহ, আমার বলার কথা, বলার ইচ্ছে করছে, তো তখন খোলামকুচি বানিয়েছিলাম। তো আচ্ছা। আহ, এইখানেও এই কোভিড এর পর আমি এই নানান ভলেন্টিয়ারশিপ কাজের জন্য ইনভলভ থাকতে থাকতে নানান আমাদের জেলার প্রান্তে যেতে যেতে নোটিস করতে শুরু করলাম, যারা এই আন্ডার প্রিভিলেজড বাচ্চারা আর কি, আমাদের মানে একদম শহরের ওয়েল টু ডু বাচ্চারা নয়, আন্ডার প্রিভিলেজ বাচ্চারা, তাদের স্কুলগুলো তো বন্ধ হয়ে গেছে, যেগুলো অবৈতনিক বিদ্যালয়গুলো, ছোট 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 প্রাইমারি স্কুলগুলো সরকারি বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই তোমার আমার সবার ছোটবেলায় টিচারদের থেকে একটা কমন প্রশ্ন তো আমরা পেয়েছি যে বড় হয়ে কি হতে চাও। এটা তো আমাদের একটা বেসিক প্রশ্ন হতো, দেখবে ট্রেলারে বা টিজারেও আমরা হুম। মেনশন করেছি, তুই কি হবি বল, মানে এটা কি তো আমাদের হবি একটা বল। কমন জীবনের প্রশ্ন। তো সত্যি তো যারা যা হতে চেয়েছে, সেই যে স্বপ্নগুলো যদি স্কুল বন্ধ হয়ে যায়, আমরা যদি স্কুলটাকে একটা স্বপ্নের কারখানা মনে করি, তাহলে তারা সেগুলো হবে কি করে? তো সেই স্কুলগুলো তো তাদের, সেই যে হাজার হাজার স্কুল, 8,000 9,000 স্কুল বন্ধ হয়েছিল, তার মধ্যে বোধহয় 2-3 হাজার 3,500 খুলেছে। এখনো আমার কাছে লিস্ট আছে যে যে এতগুলো স্কুল খোলেনি। আহ যাই হোক, সেই প্রসঙ্গে আসছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে মানে কন্টেন্টটা মাথায় ট্রিগার করে হচ্ছে যে যদি তিনটে বাচ্চা কলকাতা সংলগ্ন একদম সোকল্ড চকচকে কলকাতার সংলগ্ন এলাকায় বসবাস করে, তারাও বলে আমরা কলকাতাতেই থাকি, কিন্তু তারা কলকাতার সুযোগ সুবিধা কিছু পায় না। আমি সেই অরিজিনাল বস্তিটাতে গিয়েই শুট করেছি, পোলেনাইট বস্তি বলে একটি বস্তি, যেটা হচ্ছে আমাদের রাজারহাট নিউ টাউন, যে ওই বিশ্ব বাংলা গেটটা আছে না, গোলমতো আচ্ছা, ওটা রেস্টুরেন্টটা সেট ওপরে। নয়, ওটা পুরো বস্তিতে অ্যাকচুয়াল স্লামে গিয়ে শুট করা? এবং তাদের বাড়িতে শুট করা, এবং তাদের বাড়িটাকে আমরা আমাদের মতন করে প্রোডাকশন ডিজাইনগত ভাবে চেঞ্জ করে তাদেরকে ওই মুহূর্তের জন্য অন্য জায়গায় থাকতে দিয়ে সেই ব্যবস্থাটা করে তাদের বাড়িতে আমরা শুট করেছি, এবং এরকম অনেক জনের বাড়িতে করেছি আর কি। প্রত্যেকটা যা ইনডোর দেখেছো তুমি ট্রেলারে আপাতত, আহ সবকটা অরিজিনাল মানুষের বাড়ি, প্রোডাকশন ডিজাইনটা আমরা আমাদের মতন করে ডেভেলপ করেছি, কালার আচ্ছা। সবকিছু আর কি, পুরো প্যাটার্নটা সেটা ডেভেলপ করেছি, কিন্তু বাড়িগুলো সব অরিজিনাল, নো সেট, নট আ সিঙ্গেল সেট, কোনোটা সেট নয়। আহ, এবং সেই বস্তির রাস্তাঘাট সবটাই অরিজিনাল। তো আহ, আমার মনে হলো যে যারা স্বপ্ন দেখে ফেলেছে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায় এবং নার্স হতে চায়, তারা রাজারহাট অঞ্চলের থেকে 10 মিনিট দূরত্বে থাকে, কিন্তু দুবেলা টাইম করে জল আসে, আহ, এবং তাদের উপার্জন ডিপেন্ড করে হচ্ছে এই বড়লোক বিল্ডিং গুলোর ওপর, ফ্ল্যাট গুলোর ওপর। তা কারোর বাবা হয়তো রাজমিস্ত্রির কাজ করে, একটু ইয়াং হলে সুইগি জোম্যাটো ব্লিঙ্কিট করে, মায়েরা তাদের বাড়িতে রান্না করে কিংবা বাসন মাজে, এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার অফ দেয়ার ফ্যামিলিজ, বা ব্লক হাসপাতালে ডিউটি করে এই তো যদি কেউ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, নার্স হতে চায়, তাহলে কি করে হবে? তখন আমার মনে হলো যদি তাদের যেটা সব থেকে অভাব, যে এই যে বড় বড় সরকারি হাসপাতালে গেলে তাদের বাইরে শুয়ে থাকতে হয় এবং ট্রিটমেন্ট পায় না, তো তারা যদি নিজেদের জন্য তিনটে বাচ্চা মিলে স্বপ্ন দেখে আমরা একটা হাসপাতাল তৈরি করবো, তো এই হাসপাতাল তৈরি করার প্রসেসটা তিনটে বাচ্চার পক্ষে কি সম্ভব সম্ভব না আমি জানি না, গল্পটা ফাঁদার সময়ও জানতাম না। তো তারপরে আমার কো রাইটার সৌমিত, আমরা একসঙ্গে কোলামকুচিও লিখেছিলাম, আমরা হুম হুম বসে হুম হুম। তারপরে ডেভেলপ করি, কারণ এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই স্কুল বন্ধ হয়ে যাওয়াটা দেখেছি, এবং সেই স্কুলগুলো আজও খোলেনি আমি জানি, বহু জায়গায়। তো সেইখান থেকে মনে হলো যে একটা সোশ্যাল জায়গা, যে সব সবাই এডুকেশন পাক, এটা মানে একটা মানুষ হিসেবে আমার বলতে ইচ্ছা করছিল। তো আমি তো আর মন্ত্রীদের মতন সভা করে মিছিল ডেকে বলতে পারবো না। তো আমি এইরকম ভাবে বলার চেষ্টা করলাম, এবং আমি একদমই। কৃতজ্ঞ কৃতজ্ঞ রানা সরকার, একজন মেইন স্ট্রিম প্রডিউসার, এত বড় একজন হ্যাঁ। প্রডিউসার, যার ঘর থেকে এত বড় বড় ছবি, এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ডের ছবি, আহ সেই গল্পটা শোনার পরে এক কথায় রাজি হয় যে এটা আমাদের করা উচিত। আমি জানি না এরকম অ্যালাওয়েন্স কজন প্রডিউসারের থেকে পাবো আগামী দিনে, বা হয়তো আমাকেও অনেক অন্যরকম ভাবে গল্প ফাঁদতে হবে, তবে এটা আমি বিশাল অ্যালাওয়েন্স পেয়েছি,
এবং একদম স্বপ্ন পূরণের একটা গল্প বলার চেষ্টা করেছি আমার স্বল্প অভিজ্ঞতা দিয়ে, এবং আমার পুরো টিম মিলে এবং ছোটরা মিলে, মানে ওই বড়রা মানে বড় ছোটরা বড়দের ছবি করেছে এটা আর কি, মানে এবং হ্যাঁ। যে সাবজেক্টটা নিয়ে ডিল করা বড়দের এবং ছোটদের, কারণ ছোটদের স্বপ্ন পূরণের গল্প। এই ছোট মানে যা হয় আর কি, মানে আমার মেয়ের স্বপ্ন পূরণের গল্প হলে আমি বাবা হিসেবে আমারও সেই গল্প দেখতে ইচ্ছে করবে। মানে যেমন তারে জামিন পার তো ছোটদের ছবি নয়, কিন্তু সব না, ছোটরা গিলেছে, সব ছোটরা গিলেছে। গিলেছে। বা 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 চিল্লার পার্টি ছোটদের ছবি নয়, কিন্তু সব ছোটরা গিলেছে। মানে এইটা আমার কাছে ওই রকম একটা নিজের কাছে এক্সাম্পল, আমি কোনো ছবির সঙ্গে এক্সাম্পল দিয়ে আবার লোকের কুচ্ছা পেতে চাই না, কিন্তু আমার কাছে একটা এক্সাম্পল আর কি, যে এটা ছোটরা মিলে দেখবে কিন্তু একটি বড়দের ছবি, ছোটরা আহ, ঋদ্ধ হবে আমার মনে হয়। আচ্ছা, এই ছোটদের কথা বলতে বলতে আমার একটা যেটা মাথায় এলো, তুমি যখন কাস্টিং এ বড়দেরকে হ্যান্ডেল করছো, দেখবে তুমি ছোটদেরকে যখন হ্যান্ডেল করবে, টোটালি মানে ডিফারেন্ট একটা প্রসেসে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। এবার এখানে যে তিনটে বাচ্চা, তারাই এখানে হিরো হিরোইন মেনলি বলতে গেলে। এবার মানে এখানে মানে তাদের কি অডিশন দিয়ে তুমি নিয়েছিলে, নাকি চেনা ছিল, বা মানে কাছের কেউ ওরকম ভাবেই নেওয়া, নাকি অডিশন দিয়েই তারা এসছে? এবং এদেরকে হ্যান্ডেল করার মধ্যে তোমার মানে কি কি ডিফিকাল্টিস করেছো, বা কতটা ইজি? আবার অনেক সময় এরকম হয় যে এত ব্রাইট এবং এত সেন্স আছে তাদের, যে খুব ইজি হয়ে যায়, বড়দের থেকেও তারা খুব ইজিলি কাজটাকে বার করে দেয়। মানে তোমার কি অভিজ্ঞতা বাচ্চাদের সাথে কাজ করে? আমি যতটুকু শুনেছি বাচ্চাদের কাছ থেকে, আমি বাচ্চাদের সঙ্গে খুব ভালো, মানে তারা খুশি হয় আর কি। এবং এটা প্রায় আমার এক্সাক্ট সংখ্যাটা মনে পড়ছে না, 262 বা 64 হবে, এরকম সংখ্যায় একটা অডিশন হয়েছিল আর কি। মানে আচ্ছা। তারপরে এই তিনজনকে নেওয়া, মানে আমি নানান থিয়েটার গ্রুপ থেকে, নানান জায়গা থেকে, যারা খুব বেশি অ্যাক্টিং করে না, মানে আমি আমি খুব অ্যাক্টার্স চাইনি অ্যাকচুয়ালি। একটি বাচ্চা আমাদের থিয়েটারের যে বাচ্চাদের উইং আছে সেখানে প্র্যাকটিস করে, তো সেখান থেকেও বহুজনকে অডিশন নিয়েছিলাম। আমাদের যে ইচ্ছে মতো থিয়েটার চিলড্রেন্স উইংটা, হুম, সেটা হুম, হুম। আমি দেখি না, কিন্তু সেইখানেরও একটা অডিশন নেওয়া হয়েছিল। সেখান থেকে রাদার এই তিনজনের মধ্যে একটি বাচ্চা, আরেকটি ফোর্থ বাচ্চা আছে, সেও ওখান থেকে আর কি। এরকম বাকি দুজন অন্য জায়গা থেকে, এরকম প্রচুর একটা অডিশন হয়, তারপরে এই চারজন পাই আর কি। তো এ- বাচ্চাদের সঙ্গে আমি খুব এনজয় করি, এবং আহ, আমি মানে ছোটদের সঙ্গে সবসময় কাজ করতে গিয়ে আমি খুব একটা গার্জেনদের অ্যালাউ করি না। হ্যাঁ, মানে কারণ আচ্ছা। বাবা মায়েরা বড্ড শেখায়, আমার সেইটাতে একটু সমস্যা আছে। হ্যাঁ, যে এরম ভাবে বল, হ্যাঁ ওরম ভাবে বল, একটু হেসে হেসে বল, মানে কিভাবে বলবে সেটা আমার রেসপন্সিবিলিটি। এবং এটা ওদের একটা লম্বা ওয়ার্কশপ হয়েছে। আমার থিয়েটার দলেরই একজন খুব সিনিয়র অ্যাক্টর কৃষ্ণেন্দু, সেও এই অঙ্কবিকথনে পাঠ করেছে। আহ, তো সে থিয়েটারে খুবই জনপ্রিয় একজন মানুষ, আহ, খুবই ভালো অ্যাক্টর। সে মূলত এই ওয়ার্কশপের দায়িত্বটা নিয়েছিল, এবং সঙ্গে আমি ছিলাম। এই তিনটে বাচ্চার একটা লম্বা 12-15 দিনের একটা ক্লাস চলেছে আর কি, মানে ওকে, যাতে, ওকে। কারণ কারণ ছোটদের না কি হয়, একটা যারা ছোটবেলা থেকে একটু আবৃত্তি শেখে, তাদের একটা সমস্যা হয়, বা গান শেখে, একটা কথা বলায় সুর আসে, একটা টোনাল জায়গা তৈরি হয়, যেটা আমরা প্রচন্ড পরিমাণে যখন সিরিয়াল গুলো দেখি সেখানে প্রচুর বাচ্চাদের এই ধরনটা পাওয়া যায়। হ্যাঁ, তো হ্যাঁ। আমার সেটা খুব অপছন্দের। তো অপছন্দ। সেইটাকে আমি চাইনি কোনো অ্যাক্টররা অ্যাক্টিং করুক, কোনো বাচ্চাগুলো অ্যাক্টিং শুরু করে দিক, আমি একদমই চাইনি আর কি। যাতে এবং তারা সেই জন্য বোধহয় অভিনয় না ট্রেলারে করে, হ্যাঁ। মানে তারা যাতে অভিনয় না করে, তারা যাতে একগাদা ফাম্বেল করে, আমি সেইটা এবং করেওছি। আমি সব ফাম্বেল রেখেছি, কোনো ফাম্বেল কাটিনি, যেভাবে একটা সাধারণ বাচ্চা কথা বলতে পারে। শুধু সেটা আমার ডাবিং এ একটু কষ্ট হয়েছিল ওদেরকে দিয়ে, কারণ ওরা তো আর কেউ অ্যাক্টার নয় সেই অর্থে, সেটা ম্যানেজেবল। তো সেইটা একটা আমি ইউজ করেছিলাম, মানে এবং একটি একটি বাচ্চা যে যে ইঞ্জিনিয়ার হতে চায়, ওই ট্রেলারে দেখবে যে লাস্টে বলে যে সিন্ডিকেট সিন্ডিকেট, অক্সিজেনের সিন্ডিকেট বলে ওগুলোকে। ওই ছেলেটি তপময় ওর নাম। ওর এখন অনেকটা স্পিচ বেটার হচ্ছে ওর। ওর এমনি একটা স্ট্যামারিং আছে, মানে
আচ্ছা। ন্যাচারাল, ও বলতে গেলে একটু স্ট্যামার করে, খুব ছোটবেলা থেকেই আছে সেটা। তো আমার ওকে মানে নেওয়ার প্রধান কারণ হচ্ছে ও স্ট্যামার করে বলে, এবং ও আমি ওটা ইউজ করতে চেয়েছিলাম। এবং সেটা কারণ ওটা না একটা বাচ্চার পক্ষে অ্যাক্টিং করাটা খুব কঠিন, একটা স্ট্যামারিং অ্যাক্টিং কঠিন। করলে, এবং সেটা হাস্যকর ওভার অ্যাক্টিং হয়ে যায়। আমরা প্রচুর ওই কৌতুকে দেখি যে এই মানে তোতলামি করা, মানে সেটা না, সেটা একটু ওভার, মানে সেটা সত্যি নয়, সেটা বাস্তব জীবনে যারা স্ট্যামার করে, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা একটু স্ট্যামার করে, সেটা খুব সাটল, মানে সেটা অভিনয় করতে গেলেই একটু একটু চড়া দাগে চলে যায়। ওভার হয়ে যায়, আমরা চড়া অনেক হয়ে যায়, হ্যাঁ। সিনিয়র অ্যাক্টরদেরও দেখেছি যারা স্ট্যামার করে, হাস মানে স্ট্যামারিংটাকে হাসির পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যে যাতে আমি স্ট্যামার করলে লোকে হাসে, এটাতে আমার হাসে। বিরক্তি আছে। হ্যাঁ, মানে কেন স্ট্যামারিং এ লোকে হাসবে, মানে এটা তো আমি মেনেই নিতে পারি না। মানে আমার বন্ধু যদি স্ট্যামার করে আমি হাসবো তাকে দেখে, মানে তাহলে তো আমার অসুস্থতা আছে আর কি, মানে আমি অসুস্থ তাহলে যদি আমি তার স্ট্যামারিং এ হাসি। কিন্তু আমি ওর স্ট্যামারিংটা কোনো নর্মাল একটা বাচ্চা ছেলে যদি স্ট্যামার করে, একটা মানুষ যদি স্ট্যামার করে, সেইটা রাখতে চেয়েছিলাম। এবং সেইটা আমি সেটা লোকজনের আমার আশা করি খুবই একটা খুব ইন্টারেস্টিং লাগবে, মানে ওইটুকু বাচ্চা। এবং কঠিন কাজটা হচ্ছে সেই কাজটা আবার ডাবিং এ ইকুয়ালি অভিনয় করে একই জায়গায় স্ট্যামার করে স্ট্যামার। ডাবিংটা কমপ্লিট করেছে। হ্যাঁ, সেইটা কঠিন কাজ করেছে। মানে ও ব্রিলিয়েন্ট, তিনটে বাচ্চা ব্রিলিয়েন্ট, এবং আরেকটি ফোর্থ বাচ্চা আছে, সেও ব্রিলিয়েন্ট। মানে আমি বাচ্চাগুলোকে নিয়ে মানে মোর দেন হ্যাপি আর কি। মানে ওরা কেউ অভিনয় করেনি, ওরা ওরা জাস্ট ওই শুটিং এর দিনগুলো ওরা আহ বাবিন টায়ার ডলি হয়ে বেঁচেছিল আর কি, মানে জাস্ট বেঁচেছিল। মানে ওটা আমি খুব মজা পেয়েছি আর কি। ওর বাবা মায়েরা এবং কেউ শুটিং চত্বরে থাকতো না, সবাই দূরে দূরে থাকতো, আমি কাউকে অ্যালাউ করতাম না শুটিং এর আশেপাশে, ওরা সবার সাথে থাকতো আর কি, মানে ভাবতেই হয়নি কিছু। এবং সেটাই ট্রেলারে ভিজিবল, মানে তিনজনের কম্বিনেশন বা কেমিস্ট্রিটা তো ভালো লাগছে দেখতে, যে মনে হচ্ছে একদম সিরিয়াসলি ছোটবেলা থেকেই বোধহয় বন্ধু, তিনজন একসাথেই বড় হয়েছে, ঠিক একই ঠিক জায়গায় ঠিক বড় ঠিক। হয়েছে। ওই জন্য ওদের ওই শুটিং এর কম্বিনেশনটা কটা খুব। দিনও শুটিং এর কটা দিনও মানে থ্যাঙ্কস টু রানাদা আর কি, মানে ওদেরকে একটা জায়গায় একটা হোটেলে বাড়ি না গিয়ে থাকতে দেওয়া হয়েছিল, যাতে ওরা আচ্ছা। একসঙ্গে শুটিং এর পরে খেলে, শুটিং এর সকালে একসঙ্গে ব্রেকফাস্ট করে, ঘুমোতে যায় প্রায় এরকম ভাবে ওদেরকে একসাথে এক হোটেলে রাখা হয়েছিল, যাতে ওদের কেমিস্ট্রিটা আরো স্ট্রং হয়। আচ্ছা সৌরভ দা, এবার আমি না তোমার কাজগুলোর একটা জিনিস লক্ষ্য করেছি, যে তোমার কাজগুলোতে সেরকম ভাবে কোনো কমার্শিয়ালি বড় মুখ কিন্তু থাকে না, মানে যেটাকে দিয়ে আমি পরবর্তীকালে অ্যাডভার্টাইজ করতে পারবো, বা ওটিটির কাছে যেটার একটা ভ্যালু আছে, হাই ভ্যালু আছে যে স্টারের, ওরকম ধরনের স্টার তো তোমার কাছে মানে তোমার কাজে খুব একটা থাকে না। এই এই ছবিতে ইয়ে আছে, পার্নদী আছে। তো সেখানে তোমার কখনো মনে হয় না যে হ্যাঁ আমি একটু যদি বড় মুখ নিই তাহলে আমার অ্যাডভার্টাইজ করতে বা আমার সেটাকে প্রমোশনে আমার একটু হেল্প হয়ে যাবে, ওটিটি কে বা স্যাটেলাইটে গিয়ে আমার একটুখানি হেল্প হয়ে যাবে? তো সেটা সেইটা নিয়ে তোমার কি থিঙ্কিং? মানে বড় মুখ বলতে, বড় মুখ নিলে সিনেমা হিট হয় কোথায় লেখা আছে? মানে আমি যেটা না না, চোখের সামনে হ্যাঁ, দেখতে একদম পাচ্ছি, কোথাও লেখা হ্যাঁ। নেই, ওটাই আমি বলছি। হ্যাঁ, এবং আহ, মানে আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, ধরো আহ, মানে হিট সিনেমা আর ভালো সিনেমা যদি এরকম ভাবে আলোচনা করতে হয়, আর হিট মানুষ করবে, আমার কাজ হুম। নয়। হুম। ভাইরাল ভিডিও বানানো যায় না, ভিডিও বানানো যায়, ভাইরাল মানুষ করে। হ্যাঁ, ভাইরাল মানুষ করে। মানে হ্যাঁ, তো আমার কাজ ভালো কাজ করা। আমি তো প্রজেক্ট বানাতে চাই না, আমি ফিল্ম বানাতে চাই কিংবা থিয়েটার বানাতে চাই। প্রজেক্ট বানানোর জন্য প্রডিউসাররা আমাকে বলতে পারেন যে সৌরভ, একে একটু ভাববে। আমি ভাববো না বলছি না, অবশ্যই ভাববো, সেটা আলোচনা করব, সেটা যদি সত্যি ফ্রুটফুল মনে হয় করব। কিন্তু আমার প্ল্যান করা কাজ নয় যে কাকে নিলে ব্যবসা হবে, সেটা আমি আহ মানে অ্যাজ ক্রিয়েটার খুব একটা ভাবতে চাই না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি ভাবতে চাই কাকে নিলে অভিনয়টা ভালো হবে, বা কাকে নিলে এই কন্টেন্টটা সে ড্রাইভ করতে পারবে। অবশ্যই এতগুলো টাকা ইনভলভ থাকে একটা ছবি বানানোর হুম। পেছনে, সেটা উঠে আসার একটা জায়গা থাকে। আমি যদি প্রডিউসারকে গিয়ে বলি যে আপনার টাকা আপনি কিভাবে তুলবেন ভাবুন, আমি ভাবতে পারছি না,
এটা তো ভুল কথা হবে, এটা ঠিক নয়, এটা হয়তো কখনো বলবো না। কিন্তু আমি আলোচনা করতে প্রস্তুত যে কাকে নিলে তোমার ওই ব্যবসার জায়গাটাও তুমি একটা 100% না হলেও 60% পৌঁছতে পারবে, আমিও আমার কন্টেন্টের জায়গা থেকে, অ্যাক্টিং এর জায়গা থেকে 60% পৌঁছতে পারবো। দিয়ে একটা মাঝামাঝি অবস্থানে আসতে আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। তো কিন্তু এই মাঝামাঝিটাই তো অনেকে চায় না। মোস্টলি চলে যায় অমুককে নাও তমুককে নাও, তাহলে আমার স্যাটেলাইট বিক্রি হবে। এবং এটা আর স্টার থাকলেই যদি সিনেমা হিট হতো, বা সিনেমা হিট করার যদি কোনো মন্ত্র থাকে বা ফর্মুলা থাকে, তাহলে সব সিনেমা হিট হতো। নেই তো, তাই তো সবাই প্রতিদিন এক্সপেরিমেন্ট করছে কি করা যায় কি করা যায়। তাই সুজিত সরকারের মতন ডিরেক্টররাও বরুণ ধাওয়ানকে নিয়ে অক্টোবর করে, যে আমি একটা অন্য ধরনের অ্যাক্টরকে একদম অন্য ধরনের ছবিতে এনে ফেললাম। কিংবা রিসেন্টলি দেখছিলাম জয়দীপ আলাওয়াত আইটেম সঙ্গে নাচছে, হ্যাঁ, মারাত্মক ভাবে, যে জয়দীপ হ্যাঁ, আলাওয়াতকে ওই রকম ভাবে পুট করা হয়েছে। তো কোন সিনেমা আমি মনে করতে পারছি না, বোধহয় ওই সাইফ আলি খান ছিল, ওই যে আমার নামটা মনে আসছে না এখন। সাইফ আলি খানের ওই বোধহয় এখনো বোধহয় ছবিটা আসেনি বোধহয়। না, এসছে, নেটফ্লিক্সে আচ্ছা এসছে। আচ্ছা আচ্ছা নেটফ্লিক্সে আচ্ছা, এসছে আমি তাহলে ওটার। এখনো ওই দেখিনি, আমি তাহলে ট্যুরে দেখিনি। আমার ছবিটার নামটা আমি দেখলাম, আমি রিভিউও করেছি, সাইফ আলি খান ছিল ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, আমি দেখিনি এখনো, যাই হোক। না, আমি ওটাই বলছি যে কোনোটার অঙ্ক নেই তো, যে এটা করলে ওটা হবে, ওটা করলে এটা হবে। তো সবাই আমরা এক্সপেরিমেন্ট করছি, সবাই নানান কত বড় বড় স্টারদের ছবি হলে চলছে না, চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আমার আপত্তি নেই কোনো বড় মুখ, চেনা মুখ, হিট মুখ তাদের নিয়ে কাজ করার। কিন্তু যদি আমি তাকেও প্লেস করতে পারি ঠিক জায়গায়, তাহলেও কিন্তু বরুণ ধাওয়ানকে দিয়ে অক্টোবর বানানো সম্ভব। সম্ভব। আহ, এবং মানে এরকম অনেক না, মানে এই যে থ্রি অফ আস বলে একটা ছবি বেরিয়েছিল মাঝখানে, জয়দীপ আলাওয়াত, শাবানাত কিরকিরে অভিনয় করেছিল, শেফ আলি শাহ, তিনজনে ছিলেন। আমি ছবিটা বোধহয় 3 বার দেখেছি। তিনজনেই তো হিট মুখ নয়, কিন্তু না, ছবিটা ওটিটিতে ভালো ওয়ার্ক করেছে, খুব সেন্সিবল অডিয়েন্সের কাছে ভালো ওয়ার্ক করেছে। কিন্তু ওই ছবিটি আজকে 12th ফেল, হলে চললো না ছবিটা, ওটিটি আসার পর ছবিটা হিট হলো বেসিক্যালি। হুম, হল ফাঁকা গেছে, আমি যখন হলে দেখেছিলাম ছবিটা দেখেনি কেউ সেইভাবে। লাপাতা লেডিসও তাই, মানে হলেও লেটে গিয়ে 12th ফেল ক্লিক করেছে, প্রথম দিকে নয়। হ্যাঁ হ্যাঁ, লাপাতা একদম। লেডিস তো হলে চললোই না, লাপাতা লেডিস চললোই না। ওটিটিতে চললো। হ্যাঁ। তো আজকে লাপাতা লেডিস কি বাজে ছবি? এখন তুমি বলো তো, আমাদের এখানে এই ভিডিওটা যারা যারা দেখছে, যারা যারা দেখবে, কোনো গুগল না ঘেটে লাপাতা লেডিসে যারা যারা অভিনয় করেছে পরপর 4টে নাম কেউ বলতে পারবে? আমি পারবো না, আমার মনেও নেই, নামগুলো ভুলে গেছি। নামগুলো দেখেছিলাম, জেনেছিলাম। সুপারহিট ছবি 2024-এর 3-4টে ছবি নিয়ে আলোচনা করলে আমরা লাপাতা লেডিস নিয়ে আলোচনা করতে হ্যাঁ, একদম বাধ্য। একদম, অবশ্যই অবশ্যই। সেই ছবির 4টে হিরো হিরোইনের নাম তুমি আমি এখন বসে হয়তো বলতে পারবো না। তুমি পারতে পারো, আমি তো পারবোই না, ভুলে গেছি। না না, কারণ আমার তারা আমিও, আমার মনে নেই। মানে আর নামগুলো মনে পড়ছে না এক্ষুনি, আবার না, দেখতে হ্যাঁ হবে, হ্যাঁ, আমাকে একবার গুগল করে দেখতে দেখতে হবে, হবে। হ্যাঁ দেখলে মনে পড়বে, হ্যাঁ। তার মানে তুমি ভাবো, একটা সিনেমার নাম তুমি আমি একমত হব ভালো সিনেমা, কিন্তু নাম বলতে পারবো না। ধরো অল উই ইমাজিন অ্যাজ লাইট, আমরা সবাই দেখেছি সিনেমাটা, যে ছবিটি ছাড়া হুম ফেস্টিভ্যালে, হুম। পায়েল কাপাডিয়া ডিরেক্টর। আমি আবার যে মেন মেয়েটি, যার অনেক হিন্দি ছবি, প্রচুর মালায়ালাম ছবিতে দেখেছি তাকে, আবার নামটা আমি মনে করতে পারছি না। মানে আবার একটু ঘাটলে বা তোমার মনে থাকলে তুমি বলতে পারবে। মানে আমি প্রচুর ছবিতে তাকে দেখেছি, মহারানীতেও তাকে দেখেছি ওই ইয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে পাঠটা করতে। আহ হুমা কুরেশির অ্যাসিস্ট্যান্ট হয়ে মহারানী সিরিজে, যে অল উই ইমাজিন অ্যাজ হুম হুম। লাইটের মূল চরিত্র। মূল তো চরিত্রে হিরোইনটা ছিল, হ্যাঁ। দেখো, আমাদের মূল চরিত্র বলে বলতে হচ্ছে, আমরা নাম বলতে পারছি না। আমি বলছি এইখানেই আমার আহ বক্তব্য। এরকম হয়তো নামের প্রচুর মানুষ আছেন, আহ, যে ছবিটা নিয়ে আমি তুমি এখন কথাই বললাম না। তার মানে নাম ইজ নট এভরিথিং। নামকে ঠিকঠাক ভাবে প্লেস করতে পারলে অক্টোবর হয়, কিন্তু অহেতুক নামের ব্যবহার হলে ভালো কিছু হয় বলে আমার মনে হয় না। নামকে ঠিকঠাক ভাবে প্লেস করতে হয়। নাম এবং তার সেটা ডিরেক্টোরিয়াল কাজ, তার অ্যাক্টিংটা বের করে আনা, এবং
তাকে দিয়ে সেটাই করানো যেটা সে পারদর্শী। তো আমার আপত্তি নেই, মানে যেমন কথার কথা বলছে আজকে অঙ্কুশ, অঙ্কুশ প্রচুর মেন স্ট্রিম ছবি করে। আমার কিন্তু অঙ্কুশ পছন্দের, অঙ্কুশ আমার অপছন্দের একদম নয়। মানে ভবিষ্যতে আমি স্কোপ হলে অঙ্কুশের সঙ্গে কাজ করতে প্রস্তুত, মানে সেটা মানে মানে অঙ্কুশের সঙ্গে আমার টার্মসও ভালো, এবং মানে ও খুব অন্যরকম ভালো কাজ করার পসিবিলিটি এবং ওর মধ্যে সেই চান্সেস আর হাই। তো সেরকম কিছু করতে পারলে তো আমার ভালোই লাগবে, মানে আমার কোনো আপত্তি নেই, মানে আমার কোনো নামে আপত্তি নেই, কিন্তু সেটা প্রয়োজন হতে হবে। অপ্রয়োজনীয় ভাবে না, যে এটা একে নিয়েছি, ওর বউও তাহলে ভালো হিরোইন, দুজনকে নিয়ে এরকম ভাবে আমি পারবো না। প্রয়োজন হলে এবং অঙ্কুরটা ওই শিকারপুর বলে সিরিজটাও খুব শিকারপুর আলাদা কি রকমের একটা ভালো, কি ভালো। ভালো, হ্যাঁ, খুব ভালো সিরিজ। দেখো এই যে দেখো, তুমি আমি এখন অঙ্কুশকে নিয়ে আলোচনা করতে বসে শিকারপুর নিয়ে কথা বললাম, অঙ্কুশের হুম। আরো কি কি সব সিনেমা আছে তুমি আমি কিন্তু আলোচনা করলাম না। তার মানে সেই না, ছবিগুলো ব্যা- সময় হিসেবে ব্যবসা করে থাকতে পারে, কিন্তু রয়ে যাচ্ছে না, থেকে রয়ে যাচ্ছে। যাচ্ছে না, একদম ঠিক কথা। ধরো ভুলে যাচ্ছি আমরা, কিন্তু রয়ে যাচ্ছে লাপাতা লেডিস, যার হিরো হিরোইনের নাম আমরা জানি না। একদমই, একদমই। এবার সৌরভদা যেটা, মানে যেটা এখন সব থেকে হয়তো বেশি আলোচ্য বিষয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, যে কমার্শিয়াল মুভিও বন্ধ হয়ে গেছে। কমার্শিয়াল মুভি এখন তৈরি হয় না। রিসেন্টলি আবার শুরু হয়েছে ট্রেন্ডটা, খাদান বা বহুরূপীর মতো সিনেমা দিয়ে, যেটা কমার্শিয়ালি হিট গেছে এবং টাকা পয়সা কামিয়েছে। এবং ভবিষ্যতে এরকম সিনেমা আরো দরকার আমাদের। খুব। এবং এখন চার দেওয়ালের মধ্যে সিনেমাটা আবদ্ধ হয়ে গেছে। তো তুমি একটা জনরা ধরেছো যে আমি আমার সিনেমাতে কমেডি থাকবে, মানুষের গল্প আমি বলবো, এবং তার মধ্যে সোশ্যাল মেসেজ আমি তুলে ধরবো যতটা আমি আমার গল্পতে পারবো। এবার তোমার কখনো মানে ইচ্ছে আছে যে ভবিষ্যতে আমিও কোনো একটা লার্জ স্কেলে কমার্শিয়াল মুভি তৈরি করব, যেখানে হয়তো হিরোর একটা এন্ট্রি আমাকে দেখাতে হবে, গান থাকবে, নাচ থাকবে, বা যেই আবার যার মধ্যে একটু সোশ্যাল মেসেজও আমি অ্যাড করতে পারলাম। তো সেই রকম ধরনের মুভি, লার্জ স্কেলের মুভি করার কি কখনো ইচ্ছে আছে, নাকি মানে এই জনরাতে তুমি স্টিক করতে চাইবে? না, পরপর যদি বলি, নাচ গান এগুলোতে তো আমার কোনো আপত্তিই নেই। হ্যাঁ, আচ্ছা। লার্জ লার্জ স্কেল বলতে তুমি যদি মনে করো খরচ, লার্জ স্কেলটাকে আমি খরচ ছাড়া আর কিছু দেখি না। হ্যাঁ, মানে ক্যানভাস অফ দি ফিল্ম ইজ হিউজ, যদি এরকম ভাবে ভাবো। হ্যাঁ, 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 আহ, হ্যাঁ, হ্যাঁ। ক্যা- এবার ক্যানভাস কি দিয়ে হয়, মানে ক্যানভাস কি গাড়ি, প্রচন্ড 10টা গাড়ি উড়িয়ে দিলে ক্যানভাস হাই হয়, নাকি বিদেশে গিয়ে শুটিং করলে ক্যানভাস হাই হয়, নাকি আহ, অনেক কোটি টাকার হিরো হিরোইন থাকলে ক্যানভাস হাই হয়, নাকি প্রচন্ড কালারফুল কিছু প্রোডাকশন ডিজাইন বা চকচকে ইমেজ থাকলে ক্যানভাস হাই হয়। আমি এইটা খুব একটা বিশ্বাসী নই। হ্যাঁ, মানে আমার কাছে দোস্তজি খুব বড় ক্যানভাসের ফিল্ম, মানে ক্যানভাস হাইটার মানে আমি জানি না। আমার কাছে টেলিফিক দোস্তজি ইজ সিনেমা হিউজ দোস্তজি, ক্যানভাস। মানে যারা যারা দেখেননি মানে আমি রেকমেন্ড করবো আপনারা দোস্তজি দেখুন, আউটস্ট্যান্ডিং সিনেমা। প্লিজ, প্লিজ, এবং বড় ক্যানভাসের ছবি। আবার তুমি যদি একটা অন্যরকম ছবি বলো, ধরো রাঞ্জনা। হ্যাঁ, রাঞ্জনা একটা সেই অর্থে মেন স্ট্রিম গল্প বলছে, কিন্তু একটু অল্টারনেটিভ ওয়েতে বলছে। তো আমার সেটা ভাল লাগে, কেন ভাল লাগবে না আমারও। যেগুলোকে আমরা চিরাচরিত ভাবে বড় ক্যানভাস বলি, সেই বড় ক্যানভাসেও আমার করার ইচ্ছা, এই মুহূর্তে নয়, কিন্তু আমি আমার মতো করেই গল্প বলবো সেই বড় ক্যানভাসে। আমি 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 কিছু কপি করে বলবো না, বা যেটা চলছে সেটাই করতে হবে সেরকম কিছু আমি করব না। এইটুকু ফর শিওর, সেটা আমি যেটা করব সেটা ভালো হতে পারে, বা একদম আস্থা করে ফেলে দেওয়ার মতো হতে পারে, সেটা আলাদা বিষয়, জঘন্য হতে পারে। কিন্তু আমি আমি যেটা পারি সেটা আমি ছাড়বো না। আমি আমি যে ধরনের লেখা লিখতে পারবো, বা যে ধরনের গল্প বলতে পারবো, বা যে মোমেন্ট বা সিচুয়েশন একটু শান্ত, যে যে ধরনটা আমার মানে নিজের পছন্দের, যে কমফোর্টেবল ধরনের হবে, কমফোর্টেবল হবে। মানে আমার আমার আমি তো বললাম, আমার প্রেম দেখলে থ্রি অফ আস দেখতে ভালো লাগে, দেন অন্যরকম প্রেম আর কি, মানে কি বলবো, মানে ধরো আমার এক্ষুনি মনে পড়ছে না কোনো সিনেমার নাম, যাই হোক, মানে আমার আমার থ্রি অফ আস এর প্রেম দেখতে আমার ভালো লাগে। বা যখন ওইটা দেখলাম অভিষেক বচ্চনের আই ওয়ান্ট টু টক দেখে, আই যে বাবা আই মেয়ে ওয়ান্ট সম্পর্ক, বাবা আমার মা আমার সম্পর্ক। আমি মানে আমি লাস্ট কবে একটা সিনেমা দেখতে বসে কেঁদেছি আমার মনে পড়ে না, আমি আই ওয়ান্ট টু টক দেখে ভ্যাড়া করে কেঁদে ফেলেছি আর কি, মানে এতটা আমি
পাগল হয়ে গেছি সিনেমাটা দেখে। আমি অভিষেক বচ্চনের একটু বায়াসড, ওনার অভিনয়ের একটু আমি বায়াসড খানিকটা, খুবই বায়াসড, একটু না খুবই বায়াসড, মানে খুবই শিক্ষিত একজন অ্যাক্টর মনে হয়, আন্ডার ইউজড আমাদের এখানে। আহ, তো আমার কোনো বড় স্কেল ছোট স্কেল নিয়ে আপত্তি নেই, কিন্তু আমি যেভাবে আমি গল্প বলতে চাই আমি সেভাবেই বলবো বা সেভাবেই বলার চেষ্টা করবো। একদম। আচ্ছা, এবার সৌরভদা একটুখানি ইয়েতে আসি, যে তোমার মুভিটা রিলিজ করছে 16ই মে, 16th মে হ্যাঁ, মুভিটা রিলিজ করছে, যদি খুব ভুল না বলি। হ্যাঁ এবং 16ই মে। সেই দিনকেই, হ্যাঁ 16ই মে, হ্যাঁ, এবং সেই দিনকেই এসবিএফ এর থেকে একটা সিনেমা আসছে একেন বাবু, হ্যাঁ, এবং যার একটা সেট অফ অডিয়েন্স আছে, লোক দেখতে ভালোবাসে, সেটা হইচইতে হোক বা হলে। ঠিক, এবং তার ঠিক। আগে এবং পরে আমাদের মানে দুখানা সিনেমা রিলিজ করছে হলিউড সিনেমা, যারও ফ্যান কিন্তু বাংলায় খুব ভালো পাবে, যেটা হচ্ছে মিশন ইম্পসিবল এবং ফাইনাল ডেস্টিনেশন। তো ওই ডেটটাই কেন, এই যে ফাঁকা ইয়েটা ছিল, মানে এবার তো হল ক্ল্যাশ হবে, ধরো এবার একটু হল নিয়ে একটুখানি, একটু যেটা হয় আমাদের এখানে, যে সিট চলে হ্যাঁ। যাওয়া হুম, কিছুটা, হুম, 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 মানে হুম। ওই ডেটটা কেন, মানে ওই যা নিয়ে, মানে কি, মানে তোমার সঙ্গে রানাদার কোনো কথা এই আমি নিয়ে? আমরা আমরা খুব চেয়েছিলাম গরমের ছুটি, ছোটরা মিলে দেখবে, আমরা গরমের ছুটিটাকে খুব টার্গেট করে রেখেছিলাম। এর আগে তো আচ্ছা একবার রিলিজ হওয়ার প্ল্যান হয়েছিল, তখন ওই ওই আরজি কর ইস্যুর জন্য আমরা ছবি পোস্টপোন করি আর কি, মানে তখন আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা। রিলিজ করতে চাইনি, এবং তার পরের গ্যাপটাতে আর রিলিজ করিনি এই কারণে, কারণ তখন অনেকগুলো ফেস্টিভ্যালে চান্স পেয়ে গেছিলাম আর কি। তো ওই ইফি টিফি পাওয়ার পর তখন আর আমরা ওই বাকি ফেস্টিভ্যাল গুলো যাতে সব হয় টয় তার জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু অনেকগুলো ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়ে গেছে অলরেডি। তো হ্যাঁ, তুমি যেটা বলছো ভুল নয়, একটা ধাক্কা তো লাগবেই। কিন্তু আমি এটা বিশ্বাস করি, যদি ছবিটা মানুষের ভাল লাগে মানুষ দেখবে, মানে আমি আমি মাউথ পাবলিসিটিতে প্রচন্ড বিশ্বাসী, মানে আমি বড় হোর্ডিং এর থেকে মাউথ পাবলিসিটিতে খুব বিশ্বাসী, কারণ আহ, যে ছবি 3 দিনে হল থেকে চলে যায় তারও 100টা হোর্ডিং হয়, আবার যে ছবি 100 দিন হলে থাকে তারও 100টা হোর্ডিং হয়। তার মানে হোর্ডিংটার জন্য সিনেমা দেখতে যাচ্ছে তা নয়, এটা আমি একদমই মনে করি না। আহ যদি মানুষের ভাল লাগে, মানুষ, তুমি যদি শুভম সিনেমাটা দেখে এসে তোমার 2 বন্ধুকে বলো, আমার কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হবে না। তোমার যদি খারাপ লাগে তুমি বলবে না, তোমার যদি ভালো লাগে তোমার 2 বন্ধুকে বলবে, মানে আমি তুমি বলছি মানে আমি সবার কথা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাস এইটা আমার কাছে যদি ঘটে, আহ আমার মনে হয় আহ কোনো ছবির সঙ্গে তো লড়াই নেই। মানে হ্যাঁ, ইংরেজি ছবির থেকে বাংলা ছবি হলে গিয়ে দেখলে বাঙালিরা আমরা বেশি খুশি হব। মানে তুষার। একেন বাবু, একেন বাবু কম দেখতে চান, অঙ্ক কি কঠিন বেশি দেখতে চান, এই এইরকম কথা বলার জন্য আমি, মানে মানে আমি বিন্দু মাত্র আমার কোনো ইচ্ছে নেই। মানে আমি রিকোয়েস্ট করব সবাইকে, দুটো ছবি বেরোচ্ছে, একেন বেরোচ্ছে, অঙ্ক কি কঠিন বেরোচ্ছে, দুটো বাংলা ছবি, এবং দুটো আদ্যপান্ত বাঙালি ছবি, হ্যাঁ মানে একদম হ্যাঁ, বাংলার মাটির ছবি। মানে বাংলার মাটির ছবি। একেনও একেনও বাংলার গল্প, যদিও এটা বেনারসের প্রেক্ষাপট, কিন্তু বাংলা বাঙালি মানুষের গল্প, বাঙালি রাইটারের গল্প, আহ, এবং সাহিত্য অবলম্বনে, হয়তো। যেটা আমাদের বই পড়া কমে গেছে, প্লিজ দেখুন। এখানে আমি নিজেও দেখবো, এবং প্লিজ অঙ্ক কি কঠিন দেখুন, কারণ অঙ্ক কি কঠিন মানুষের গল্প, এবং আপনার আশেপাশের মানুষগুলোর গল্প, মানে আহ, হয়তো দেখার পর আপনার বাড়িতে যে রান্না করতে আসে বা যে সকালবেলা কাজ করতে আসে, একবার জিজ্ঞেস করতে ইচ্ছা করবে যে তোমার ছেলেটা স্কুলে যাচ্ছে তো গো, মানে ছাড়িয়ে দাওনি তো। এইটুকু জিজ্ঞেস করার জন্য ছবিটা বানানো, আর কোনো কারণ নেই। আমার ধারণা মানুষ যদি মানুষকে বলে আহ, আহ, মানে ফাইনাল ডেস্টিনেশন বা বা কি বলবো, মানে আমাদের এটা মিশন ইম্পসিবল হবে না আর কি, মানে দেখবে আর কি, আমার মনে হয়। একদমই। আর এটা তো সত্যি কথা, এখন ওয়ার্ড অফ মাউথে আমরা এরকম অনেক সিনেমা তো দেখেছি, যেটা হয়তো প্রথম দিকে চলছিল না, লাইক ঠিক। যদি আমার ইনস্ট্যান্টলি মাথায় আসছে এটা আমাদের গল্প হোক, বা মানিক বাবুর মেঘ, যে সিনেমা আমার একটা টেরিফিক খুব একটা বড় সিনেমা। অভিজ্ঞতা হয়েছিল, আমার খুব বড় একটা অভিজ্ঞতা হয়েছিল, যেহেতু আমি ওটা লিখেছিলাম। সেটা হচ্ছে বিবাহ ডায়েরিজ, প্রথম সপ্তাহের পর নামিয়ে দেওয়ার প্ল্যান হয়েছিল। হঠাৎ একদিন আহ সোমবার সকালে আমার মনে আছে মৈনাক আমাকে ফোন করে, মৈনাক ডিরেক্ট করেছিল, যে সৌরভ, আজকে সোমবার, আজকে জানিস এই 6টা না 7টা হলের মধ্যে 4টে হাউসফুল। মানে সোমবার হাউসফুল, রোববার ফাঁকা গেছে, কি বলছো তুমি?
তাহলে কি মানে কোনো ব্লক বুকিং ফুকিং করা হয়েছে নাকি? আমি নিজেই জিজ্ঞেস করলাম, বলছে না, অর্গানিক হাউসফুল। এবার আমি দেখছি তাই, মঙ্গল বুধ বৃহস্পতি ভরে যাচ্ছে, রোববার, তারপরে সোমবার শুক্রবার থেকে হল বেড়ে গেল হঠাৎ করে, এবং ফাটিয়ে লোকে দেখতে শুরু করে দিল বিবাহ ডাইরিস। তো যেটার একটা হোর্ডিং ছিল না শহর জুড়ে, কোনো বিজ্ঞাপন ছিল না, কোনো খবরের কাগজ ছিল না, তখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং নয় স্ট্রং এখনের নয়। মতো, সেই অর্থে কোনো প্রচারই নেই। ঋত্বিক দা সোহিনী তখনও কিন্তু এই ঋত্বিক দা সোহিনী নয়। হ্যাঁ মানে একদমই একদম। যে, হ্যাঁ তো ছবিটা পুরোটা চললো এই তোমার আমার মতন মানুষ বেরিয়ে এসে প্লিজ ভাই দেখে আয় বলে রিকোয়েস্ট করেছে, তা না হলে চলতো না। আমি মাউথ এবং পাবলিসিটিতে আজও লোক খুশি। বলে মানে একটু যদি মন খারাপ হয়, বিবাহ ডাইরিসটা আমরা দেখি যে হ্যাঁ হ্যাঁ কয়েকটা হ্যাঁ, সিন, ঠিক ঠিক ওই যে ঠিক। ইলিশ মাছ খাওয়ার সিন যেগুলো তুমি লিখেছো, হ্যাঁ টেরিফিক রাইটিং ওইগুলো, হ্যাঁ, আমি তো ওটা রোজ খুবই ইলিশ মাছ বলে খাই। সেটা। ওই যে হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো, ওইগুলো মুড অফ হলে আমি এখনো বিবাহ ডাইরিস দেখি। এমন কোনো বিয়ে বোধহয় আমি প্রি ওয়েডিং দেখলাম না যেখানে ওই ওই গানটা ছাড়া প্রি ওয়েডিংটা মানে আমাদের গল্প হয় শুট ওইটা, হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সত্যি। হ্যাঁ হ্যাঁ, মানে খুব খুব খুবই ভালো সিনেমা, এন্টারটেইনিং সিনেমা। আচ্ছা, এবার সৌরভ দা, এটা আমার প্রশ্ন তো বটেই, এবং এটা আই থিংক সমস্ত দর্শকের প্রশ্ন, যে মিরাক্কেল, যেটা থেকে হয়তো লোক তোমাকে অনেক বেশি লোকের কাছে তুমি পৌঁছেছো, মিরাক্কেল থেকে অনেক বেশি লোকের কাছে তুমি পৌঁছে, মিরাক্কেল কি আর শুরু হতে পারে কোনোদিন? আর যদি শুরু হয়, সেখানে কি তুমি অ্যাসোসিয়েটেড থাকবে? হ্যাঁ, আমার না থাকার কিছু নেই যদি হয়, তার কারণ আমি কোভিড এর সময় যে লাস্ট মিরাক্কেলটা হয়েছে মানে মিরাক্কেল 10, আমি ওইটারও ক্রিয়েটিভ দায়িত্বে ছিলাম এবং ওটাও আমি করেছি। তো অবশ্যই থাকবো, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর টেলিভিশনে খুব কমেডি সম্ভব বলে মনে হচ্ছে না, তার কারণ এখন এত বাধা নিষেধ এসে গেছে। মানে যে কারণে মানুষ মিরাক্কেল ভালোবাসতো, যে ধরনের কমেডি করে আমরা জনপ্রিয়তা পেয়েছিলাম, বা যে আমাদের পারফরমেন্স গুলো যেগুলো এখনো লোকে খুব ভাইরাল করে ছড়িয়ে দেয়, আহ, একটু ডুয়াল মিনিং বা একটু পলিটিক্যাল বা একটু রিলিজিয়ন নিয়ে নানান মজা করা রিলিজিয়ন। মস্করা করা, হুম হুম হুম। কোনো কিছুই এখন অ্যালাউড নয়। মানে সেটা খুব কঠিন। মানে মানে আমি মানে তুমি ভাবতে পারছো আজকের ডেটে দাঁড়িয়ে যদি মীর আফসার আলী শিব সেজে মস্করা করে কি ঘটবে? হ্যাঁ মানে যেটা হয়েছে মিরাক্কেলে, এবং গ্ল্যাডলি মানুষ অ্যাকসেপ্ট করেছিল, গ্ল্যাডলি। তো আজ এবং আর সম্ভব সেখানে নয়। এটা আমি একটু অ্যাড করবো, এই হীরক রাজার দেশে যে স্ক্রিপ্টটা তোমরা করতে, সত্যজিৎ রায় এরকম একটা কাল্ট জিনিস নিয়ে ওরকম ভাবে হুম, মানে ওটাকে পুল অফ করা, এবং তার মধ্যে ডুয়াল মিনিংও আছে, ওখানে রাজনীতিও ঢুকে প্রচুর আছে, প্রচুর 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 পলিটিক্যাল স্যাটায়ারও চলছে। প্রচুর। সেটা তো সত্যি কথা, এই যে ওটা আজকের দিনে হয়তো একটু আহ, না, এখন এখন চ্যানেলই হয়তো অ্যালাউ করবে না, এখন প্রচুর অ্যালাউ বাধা করবে না। নিষেধ এখন। বা তবে ওটা আমার ওটা আমার প্রচন্ড ভালোবাসার জায়গা, মিরাক্কেলটা আমি হ্যাঁ, কখনো ওটাকে আমি অস্বীকার বা কোনো জায়গাই নেই আর কি। মানে আবার যদি মিরাক্কেল হয় এবং মিরাক্কেল যারা করবেন, যারা মানে চ্যানেল কর্তৃপক্ষরা আমাকে যদি যোগ্য মনে করেন, আমি আমাকে প্রয়োজন হলেই আমি মিরাক্কেলের জন্য প্রস্তুত। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ সৌরভ দা, আর তোমার বেশি থ্যাংক সময় ইউ। নেবো না, কারণ অনেক ব্যস্ত, তোমার রিসেন্টলি মুভি রিলিজ করবে। অঙ্ক কি কঠিন নিয়ে যদি তুমি দর্শকদের কিছু বলতে চাও। ওই একই কথা বলবো। আহ, যারা শুভমের তোমরা অডিয়েন্স বা যারা আপনারা দেখছেন শুনছেন, সবাইকে রিকোয়েস্ট করবো ছবিটা দেখুন, দেখে গালমন্দ করুন, আমার আপত্তি নেই। দেখুন, এইটা আমার রিকোয়েস্ট। এবং যদি একটু হলেও ভালো লাগে আরেকজনকে বলুন দেখার জন্য। মানে এভাবেই সার্ভাইভ করা পসিবল আমাদের সবার, আদারওয়াইজ না। আহ, মানে কে আছে দেখে ছবি দেখতে যাবেন না। আহ, এই ছবিটা দেখে আসুন, আপনার সবাই পরিচিত যারা আছে অভিনয় করছে, সবাই পরিচিত। আমি কেন বললাম, এই মানুষগুলোকে আপনারা চেনেন, এই এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে আপনারা চেনেন, আপনার আশেপাশে বিরাজ করে বেড়াচ্ছে, যারা স্কুল ছুট, যারা স্বপ্ন দেখে ফেলেছে। আমরা তো প্রিভিলেজড অনেক, আমাদের বাড়ির বাচ্চারা স্বপ্ন দেখলে সেই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়াটা সহজ, অনেকের ক্ষেত্রে সেটা সহজ নয়। তো যারা প্রিভিলেজড নয় তাদের জীবনেও মজা আছে, তাদের জীবনেও আনন্দ আছে, কিন্তু ওই মলাটটায় যে কতটা কষ্ট আছে। তো এটা আপনাদের সবার ছবি এবং একটা স্বপ্ন পূরণের ছবি।
আমি ওই জন্য বারবার বলছি, আপনারা যারাই আসবেন, আপনার নিজের সন্তান থাকতে হবে না, বাড়ির কোনো একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে আসুন সিনেমাটা দেখতে। এটা আমার রিকোয়েস্ট। মানে যদি আপনারা আসেন, অবশ্যই দেখবেন, একা একাও দেখবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন বাড়ির একটা বাচ্চা যদি সঙ্গে এসে দেখে, তাহলে আমাদের যে কারণে আমরা এই ছবিটা বানিয়েছি একটু হলেও সফল হব। মানে সেও সমানভাবে তার একটি ছোট বাচ্চাকে নিয়ে যেন, বা একটি আন্ডার প্রিভিলেজ বাচ্চাকে নিয়ে যেন ভাবে যে আহ, আমার ক্লাস 2 হয়ে গেলে, আমি 3-তে উঠলে আমার 2 এর বইগুলো ফেলে না দিয়ে ওই বইগুলো আরেকজনকে দেওয়া যেতে পারে। যে যেগুলো আমরাও ছোটবেলায় এইভাবেই আমরাও ছোটবেলায় বড় পড়েছি, হয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোধহয়, যে একদমই আমি বলতেই যাচ্ছিলাম। আগের ক্লাসের বইগুলো কাউকে দিয়ে দেওয়া, বা আমরাও উঁচু ক্লাসের দাদাদের থেকে দিদিদের থেকে বইগুলো পেয়েছি। তো পেয়েছি পেয়েছি, এইগুলো তো একদম উঠে একদম। গেছে, এগুলো তো একদম উঠে গেছে মারাত্মক ভাবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আহ, তো এইটুকু হৃদয়, মানবিকতা আমাদের যেন এক্সিস্ট করে। তো ওই জন্য বলছি যে এটা সব ছোটদের, সব বড়দের, সবার একসঙ্গে দেখার একটি সিনেমা, স্বপ্ন পূরণের একটি সিনেমা। এই অঙ্ক কি কঠিন প্লিজ দেখুন, হলে গিয়ে দেখুন, এবং আমার ভালো লাগা মন্দ লাগাগুলো জানাবেন। মন্দ লাগলে আমায় জানাবেন, আমাদের জানাবেন, ভালো লাগলে পাশের লোককে বলবেন, সে যেন গিয়ে দেখে। ব্যাস এইটুকুই বল। একদম সৌরভ দা, 16 তারিখ 16ই মে মুভিটা রিলিজ করছে, যান সবাই যান, আমি তো যাচ্ছি। আমি প্রথম দিনই যাবো, গিয়ে আমি রিভিউও দেবো। তো আপনারা যান, গিয়ে দেখুন, সপরিবারে গিয়ে মুভিটা এনজয় করুন, কারণ আমি কিন্তু খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ সৌরভ দা, সময় দেওয়ার জন্য, ব্যস্ত সময় থেকে। থ্যাংক ইউ। আবার থ্যাংক হয়তো ইউ ভেরি কখনো মাচ। তোমার সঙ্গে আলোচনা করবো, আবার নিশ্চয়ই, ভবিষ্যতে কখনো ইচ্ছে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই। থ্যাংক ইউ।